যেই ব্রিটিশ এলিট লিবারেলদের সরাসরি লবিংয়ে সরাসরি সাহায্যে ইসরায়েল রাষ্ট্র স্বীকৃতি পাইল, সেই একই মোনার্ক ব্রিটিশ বা ইউরোপিয়ান লিবারেল এলিটদের সাহায্য নিয়ে এই হাসান আল বান্নারা, ব্রাদারহুড যাদের হাতে তৈরি, সাইয়েদ কুতুবরা, তারা মিশরে আন্দোলন করলো এবং তারা গামাল আবদেল নাসেরকে ফালাইলো। ফলে আপনি পয়েন্টটা খেয়াল করেন, সেই ইউরোপিয়ান লিবারেল কাঠামো থেকে একটা ইসরায়েল রাষ্ট্র গঠন হচ্ছে, অন্যদিকে ব্রাদারহুড বা আবুল আলা মওদুদি বা জামাত ইসলাম তাদের তৈরি হচ্ছে। ইহুদি বা জায়নবাদী রাষ্ট্রের সঙ্গে জামায়াতে ইসলামের কাজকর্মের যে ধরন, একেবারে ফান্ডামেন্টাল জায়গায় যদি আমরা এটা বুঝতে চাই, তাইলে আমরা বুঝতে পারবো যে এই ইহুদি জায়নবাদী ইসরায়েল রাষ্ট্রের যে প্রবর্তক বা যার মাথা থেকে এই আইডিয়াটা আসছে, সেই থিওডর হার্জেলের সঙ্গে জামায়াতে ইসলামের যে প্রধান নেতা আবুল আলা মওদুদি, তাদের ব্যাপক রকম মিল আছে। উভয়ই মনে করে যে রাষ্ট্র ছাড়া তাদের সমস্যা এবং সমাধান কোনোটাই ফয়সালা হবে না। স্যাড বাট ট্রু, আমি সাদ রহমান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলাপে। আজকে আমরা আলাপ করব জামায়াতে ইসলামের যে ইসলামী শরিয়ার রাজনীতি, বা জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে আসলেও ইসলামী শরিয়া বাস্তবায়ন করবে কিনা, এবং যদি তারা ইসলামী শরিয়া বাস্তবায়ন করে তাদের মডেলটা আসলে কীরকম হবে। আমি দুইটা বক্তব্য উদাহরণ আকারে হাজির কইরা সেটা দিয়ে আলাপ শুরু করতে চাই। সেটা হচ্ছে, কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই দেখছেন যে জামায়াতে ইসলাম তার যে প্রধান ব্যক্তিত্ব, তারা খ্রিস্টান কমিউনিটির সঙ্গে একটা আলাপ করছে। খ্রিস্টান কমিউনিটির একজন মুখপাত্র, তার নাম মার্থা দাস, তিনি বলছেন যে জামায়াত তাদেরকে বলছে যে তারা যদি ক্ষমতায় যায়, মানে জামাত যদি ক্ষমতায় যায়, তাইলে তারা ইসলামী শরিয়া বাস্তবায়ন করবে না। অপরদিকে আপনারা নিশ্চয়ই জানেন যে গত 2 দিন আগে জামায়াতে ইসলামে একজন নতুন ব্যক্তি জয়েন করছেন এবং তার নাম আলী হাসান ওসামা। আলী হাসান ওসামা যেদিন জামায়াতে জয়েন করছেন, তার পর দিন আমার দেশ পত্রিকায় তার একটা ইন্টারভিউ বা তার সঙ্গে একটা আলাপ আলোচনা তারা প্রকাশ করছিল। সেখানে আলী হাসান ওসামা খুব স্পষ্টভাবে বলছেন যে তার জামায়াতে ইসলামের সঙ্গে যুক্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে যে তিনি মনে করেন যে তার রাজনীতির প্রধান লক্ষ্য আল্লাহর মাটিতে আল্লাহর হুকুমত বা আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা, এবং সেজন্য জামায়াতে ইসলামী সবচেয়ে উপযুক্ত তার জন্য। একদিকে জামায়াতে ইসলাম একজনের সঙ্গে আলাপ করতেছেন, তার মাধ্যমে বলাচ্ছেন বা তিনি বলতেছেন যে তাকে আশ্বাস দিচ্ছেন যে জামায়াতে ইসলাম কখনো ইসলামী শরিয়া বাস্তবায়ন করবে না। অন্যদিকে জামায়াতে আলী হাসান ওসামাদের মতো লোকজন ঢুকতেছে এবং তারা ক্লিয়ারলি ওপেনলি বলতেছে যে জামায়াত আল্লাহর হুকুমত কায়েম করবে এবং ইসলামী শরিয়া বাস্তবায়ন করবে। ফলে এই যে দ্বিচারিতা, এই যে একটা পরস্পর বিরোধী অবস্থান, এইটা আসলে আমরা কিভাবে সমাধান করব। আপনারা জানেন যে অন্য একজন জামায়াতের জোটে তিনি আছেন, মামুনুল হক, মৌলানা মামুনুল, তিনি সবসময় বইলা আসেন এবং তিনি আফগানিস্তান সফরে গেছেন। আফগানিস্তান থেকে আসার পরে বাংলাদেশের মূলধারার গণমাধ্যমগুলোতে তিনি বলছেন যে ইসলামী শরিয়া বাস্তবায়নই তাদের লক্ষ্য, কিন্তু এটা প্রথম দিনই বাস্তবায়ন করা সম্ভব না। ফলে জিনিসটা তারা ইমপ্লিমেন্ট করবেন, কিন্তু ধীরে ধীরে। ফলে নানা ধরনের নানা বক্তব্য জামায়াতের যে জোট, 11 দলীয় বা 10 দলীয় যে জোটই হোক না কেন, সেটা থেকে আমরা শুনতে পাচ্ছি, এবং আসলে আলটিমেটলি আমরা কোনো সমাধান এখান থেকে বের করতে পারতেছি না। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে জামায়াতের যে গঠনতন্ত্র, সেখানে ইসলামী শরিয়া বাস্তবায়ন বা ইসলামী হুকুমত বাস্তবায়নের উদ্দেশ্য সরাসরিভাবে লিখিত ছিল। কিন্তু শেখ হাসিনা যখন জামাতের নিবন্ধন সরায় নিবেন এবং নিলেন, তখন এই নিবন্ধন ফিরে পাওয়ার জন্য বা নিবন্ধন যেন জামাত থেকে সইরা না যায়, এই ধরনের একটা বাস্তবতা তৈরির জন্য জামাত 2012 সালে তার যে গঠনতন্ত্র সেখানে একটা পরিবর্তন আনলো, এবং সেখানে তারা বলল যে তাদের উদ্দেশ্য কোরআন সুন্নাহর আইন বা ইসলামী শরিয়া বাস্তবায়ন না, কিন্তু তারা গণতান্ত্রিক যে মূল্যবোধ বা লিবারেল ডেমোক্রেসি বা ডেমোক্রেসি, এই জিনিসটাকে তারা বিশ্বাস করে, এবং বাংলাদেশে এইটাই প্রতিষ্ঠা করা বা এইটার সঙ্গে যাওয়া তাদের উদ্দেশ্য। তো 2012 সালে জামায়াত ইসলাম তার যে গঠনতন্ত্রে যে পরিবর্তনটা আনছিল এবং ডেমোক্রেসিতে তাদের যে বিশ্বাস, এই জিনিসটাকে যে তারা বলছিল উদ্দেশ্য আকারে, সেটাকে আসলেও সত্য কিনা। অন্যদিকে আপনি যদি জামায়াতের নেতাদের কথাবার্তা শুনেন, তাদের যে ইভেন নির্বাচনী মাঠে তারা যেভাবে কথাবার্তা বলেন, সেখানে কিন্তু কোথাও তারা এইভাবে বলেন না যে ইসলামী শরিয়ত তারা কায়েম করবেন না। ফলে এই যে একটা দ্বিচারিতা এবং পরস্পর বিরোধী আলাপ, এই জিনিসটার মধ্যেই আমাদের আসলে ঘুরপাক খাইতে হচ্ছে, এবং আমরা আসলে সিদ্ধান্ত নিতে পারছি না। অ্যাজ এ ভোটার যদি আমি বলি, আমি একজন ভোটার হিসেবেও যদি বুঝতে চেষ্টা করি যে জামায়াতে ইসলাম আসলে কী ধরনের রাষ্ট্র নির্মাণ করতে চায়, সেটা তারা পরিষ্কার করে না। ভোটের মাঠে আমার জন্য নানা ধরনের ডিফিকাল্টি বা কঠিন সিচুয়েশন তৈরি হয়।
আমি ধরেই নিচ্ছি যেহেতু জামায়াতে ইসলাম তাদের যে জোটটা করছে সেই জোটের মধ্যে এই ধরনের ইসলামী শরিয়া ধীরে ধীরে হোক বা একদম প্রথম দিন থেকে হোক, এই ধরনের একটা বাস্তবতা ছাড়া যেহেতু তারা জোটটা করতে পারতেছে না এবং তাদের রাজনীতিটা সাজাইতে পারতেছে না, ফলে আমি জামাত পরিষ্কার করার আগে বা জামাত এক একবার এক এক কথা না বললে একটা কথা বলার আগে আমি ধরে নিচ্ছি যে জামায়াতে ইসলাম আসলে ক্ষমতায় গেলে তাদের লক্ষ্য হবে ইসলামী শরিয়া বাস্তবায়ন। সেটা তারা যে কোনো মডেলেই হোক না কেন, সেটা তারা আস্তে আস্তে আগাইতে পারে, সেটা একটা ডুয়েল কাঠামো ধরে আগাইতে পারে। এমনও হইতে পারে যে বর্তমান যে আমাদের আইন কাঠামো সেখানে তারা নতুন কিছু আইন যুক্ত করতে পারে এবং ধীরে ধীরে তার টোটাল বাস্তবতাটা বা আমাদের টোটাল যে প্রজাতন্ত্র সেটাকে তারা ইসলামিক রিপাবলিক বা ইসলামী প্রজাতন্ত্র দিয়ে রিপ্লেস করে ফেলতে পারে। আমি কয়েকটা ভিন্ন ভিন্ন মডেল নিয়ে আলোচনা করতে চাই। পৃথিবীতে যে কয়টা রাষ্ট্র এখনও ইসলামী রিপাবলিক বা ইসলামিক প্রজাতন্ত্র আকারে হাজির আছে বা ইসলামী খেলাফত আকারে হাজির আছে, তাদের মধ্যে জামায়াতে ইসলাম আসলে কোন জায়গায় ফোকাস করতে পারে। দেখেন, ইরানের কথা যদি বলি, ইরান রাষ্ট্রটা যেভাবে চলে তারা একটা ডিটারেন্ট হিসাবে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সামনে, তারা যেহেতু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের অনেক পরে এই ইসলামী বিপ্লবটা ঘটাইছে ইরানে এবং সেই বাস্তবতায় তখন গণতন্ত্র বা নির্বাচন ইলেকশন এই বিষয়গুলা গ্লোবাল হিসাব নিকাশের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ টুলস আকারে হাজির হয়ে গেছিল। ফলে ইরান মূলত একটা রাজতন্ত্র হওয়া সত্ত্বেও তার ডিটারেন্ট হিসাবে এই পার্লামেন্টারি সিস্টেম বা প্রেসিডেন্ট ইলেকশন এই দুইটা জিনিস তারা রাখছে। কিন্তু আপনি যদি ইরানের মৌলিক কাঠামোটা বুঝতে চেষ্টা করেন, ইরানের পাওয়ারটা কোথায় সংঘবদ্ধ হচ্ছে এবং পাওয়ার ডাইনামিক্সটা আসলে কোন কেন্দ্র ধরে আগাচ্ছে সেটা যদি আপনি বুঝতে চেষ্টা করেন, তাহলে দেখবেন যে ইমাম খামেনির যেই রাজতন্ত্রমূলক অবস্থান তার বাইরে আসলে ইরান এক্সিস্ট করে না। ফলে জামায়াতে ইসলাম কি যদি ইরানের মডেলে আগাইতে চায়, সেক্ষেত্রে কি জামায়াতে ইসলাম আসলেও বাংলাদেশ ইসলামী শরিয়া বাস্তবায়নের ক্ষেত্রে বা ইসলামী প্রজাতন্ত্র বাস্তবায়নের ক্ষেত্রে তারা কি আসলে ইরানের এই রাজতন্ত্রকে ধরে আগাইতে পারবে কিনা? আমি মনে করি না সেটা আগাইতে পারবে, কারণ বাংলাদেশের যেই রাজনৈতিক কালচার বা রাজনৈতিক বাস্তবতা, সেখানে কখনোই আপনি একটা রাজতন্ত্র আইনা আপনি যত ভোটে যত বেশি ভোট নিয়ে যান না কেন, আপনি বাংলাদেশের এই বাস্তবতায় আপনি একটা সুপ্রিম লিডারশিপ বা একটা ইমাম, ধর্মীয় একজন ইমামের নেতৃত্বে পুরো দেশটা চলবে এরকম একটা রাজতন্ত্র আপনি এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। দ্বিতীয়ত, আমরা যদি পাকিস্তানের কথা বলি, পাকিস্তানকে আমরা জানি ইসলামিক রিপাবলিক ইত্যাদি ইত্যাদি, কিন্তু বাস্তবতা এটাই যে পাকিস্তান আসলে বাংলাদেশ যেরকম একটা পার্লামেন্টারি সিস্টেম এবং বাংলাদেশের আইন কানুন যেরকমভাবে এক মানে আধুনিক রাষ্ট্রের আদলে গড়া এবং চলে, সেটাও পাকিস্তান আসলে সেভাবেই আগায় এবং পাকিস্তানের মৌলিক কাঠামো এটাই। পাকিস্তানে যেই ইসলামী রিপাবলিক যে কথাটা, সেটা আমরা বলতে পারি এই টিজে যখন আমাদের এখানে এরশাদ ছিলেন তখন সেখানে জিয়াউল হক ছিলেন, তাদের মধ্যে এরশাদকেও আমরা যদি এখানে বিবেচনা করতে চাই করতে পারবো যে তাদের দুইজনের মধ্যেই এমন একটা জিনিস হাজির হয়েছিল যে সেই সময়ের সেই বাস্তবতায় সারা দুনিয়াব্যাপী যেইভাবে মানে একটা বদল হচ্ছিল বা নতুন রাষ্ট্র নির্মাণের আকাঙ্ক্ষা বা নতুন রাষ্ট্রীয় পরিচয়বাদ তৈরি হচ্ছিল, সেখানে তারা একটা ইসলামিক ট্যাগকে রাষ্ট্রের জন্য একটা প্রাইড আকারে দেখতে পাইতেছিলেন। ফলে আপনি এরশাদের কিছু কর্মকাণ্ডেও আপনি এই ধরনের কিছু প্রভাব দেখবেন। অন্যদিকে তখনই পাকিস্তানে যে ইসলামী রিপাবলিক কথাটা আসছিল এবং পাকিস্তানে তখনই মুফতিদের দ্বারা কিছু আইন, মুফতিদেরও যে এক ধরনের জাজ বা জাস্টিস হওয়ার ক্ষমতা, এই ধরনের কিছু মানে কমিশন আকারে তাদেরকেও একটা মানে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু পাকিস্তানের এই যে মুফতিদের যেই ফতোয়া ভিত্তিক যেই কাঠামো, সেটা আসলে পাকিস্তানের টোটাল রাজনীতিকে কখনোই কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারে নাই। এবং পাকিস্তানের যে ব্লাসফেমি আইন আছে, সেই ব্লাসফেমি আইন বাদে পাকিস্তানের আর কোথাও মানে একটা ইসলামী শরিয়ার জায়গা থেকে তারা আইন কানুনকে বাস্তবায়ন করা বা প্রণয়ন করা বা সংশোধন করা এগুলো কোনোটাই করতে পারেনি। ফলে জামায়াতে ইসলাম যদি পাকিস্তান মডেলে আগে একমাত্র ব্লাসফেমি আইনটা তারা করতে পারে, যে আইনের ভিত্তিতে আমরা বলতে পারি যে যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় ধর্মীয় কারণে বা ধর্ম বিরোধিতার কারণে আক্রান্ত করা সম্ভব হবে বা আটক করা সম্ভব হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আলটিমেটলি জামায়াতে ইসলাম পাকিস্তান মডেলে গেলেও তাদের মধ্যে এমন কোনো র্যাডিক্যাল চেঞ্জ তারা আনতে পারবে না যেটা বাংলাদেশে অলরেডি নাই। ফলে এরকম পাকিস্তান মডেল ধরে আগানোর ক্ষেত্রেও জামায়াতে ইসলামের একটা র্যাডিক্যাল পরিবর্তনের যে আশা বা হোপ তারা সামনে রাখে, সেটা তারা বাস্তবায়ন করতে পারবে না। তৃতীয়ত, আমরা যদি সৌদি আরবের কথা বলি, সৌদি আরব একটা কমপ্লিটলি হার্ড থিওক্রেসি বা কট্টর একটা ধর্ম রাষ্ট্র বলতে পারি, কিন্তু গত 7-8 বছরের যে MBS এর যে রাষ্ট্র পরিচালনা, সেই জায়গা থেকে যদি আপনি দেখতে চান তাহলে আপনি বুঝবেন যে সৌদি আরব এই হার্ড থিওক্রেসি থেকে তারা বের হয়ে একটা ফ্লেক্সিবল রাষ্ট্রের দিকে আগাচ্ছে। ফলে জামায়াতে ইসলাম ক্ষমতায় যাওয়ার পরে যদি
সৌদি আরবকে ফলো করে, তাহলে আসলে তার কোন জিনিসটাকে ফলো করবে? এমবিএস এর এই ফ্লেক্সিবল হওয়া, নাকি যেই পুরনো ওয়াহাবি সৌদি আরব ছিল সেই সৌদি আরবকে? ফলে সৌদি আরব বর্তমান বাস্তবতায় একটা ইসলামিক মডেল হিসাবে আর হাজির নাই, অন্তত এমবিএস এর গত 7-8 বছরের পরে তা আর কোনোভাবেই সম্ভব না। শেষে আমরা যদি আরেকটা রাষ্ট্রের কথা বলি, সেটা হচ্ছে আফগানিস্তান। আপনারা জানেন যে জামায়াতে ইসলামের যে জোট সঙ্গী মামুনুল, তিনি কিন্তু আফগানিস্তানে গেছেন এবং আফগানিস্তান কিভাবে চলে সেটা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা তিনি করছেন ফিরে আইসা, এবং সেখানেও তিনি বোঝার চেষ্টা করছেন যে তাদের যেই রাষ্ট্র পরিচালনা সেটা আসলে কতটা বাস্তব বা ফিজিবল। সেই জায়গা থেকে আফগানিস্তানের একটা প্রয়োগ বা কাঠামোগত প্রয়োগ জামাতে ইসলাম কোনো কারণে যেন হাজির করতে চায় এরকম মনে হয়। কিন্তু আপনি যদি বাংলাদেশের সমাজ কাঠামো দেখতে চেষ্টা করেন, বাংলাদেশের নারীদের মনস্তত্ত্ব বা বাংলাদেশের শিক্ষা দীক্ষা বিষয়ক যে মনস্তত্ত্ব এবং এখানকার যে কালচারাল যে আমাদের হয়ে ওঠা, সেই জায়গায় যদি আপনি একটা আফগানিস্তান মডেল ফালায় চেষ্টা করেন, সেটা জাস্ট মানে কিছু আলাপ উৎপাদন ছাড়া আর কখনোই একটা বাস্তবসম্মত ইমপ্লিমেন্টের বাস্তবতায় তা কখনোই আপনি চিন্তা করতে পারবেন না। ফলে একমাত্র আমি যেই কারণে এই টোটাল ভূমিকাটা আপনাদের সামনে হাজির করলাম, ফলে এই বাস্তবতায় আমি যেটা মনে করি যে জামায়াতে ইসলাম তার যেই বর্তমান কাঠামো আছে এবং তার যেই ধর্মরাষ্ট্র বানানোর যেই আকুতি বা তার যেই আশাবাদ বা তার যেই নির্বাচনী প্রচারণা, সেই জায়গা থেকে জামাত যদি বাংলাদেশে আসলে ইসলামী শরিয়া বা কিছু একটা বাস্তবায়ন করতে চায়, সেখানে তার একমাত্র তার সঙ্গে সাযুজ্য আছে, অন্তত আমি মনে করি সেটা হচ্ছে যে বর্তমান যে ইসরায়েলের কাঠামো আর জামায়াতে ইসলামের যে কাঠামো, সেটা নানানভাবে এক এবং নানানভাবে তাদের মধ্যে যে সাযুজ্য সেটা ব্যাপক। আমি 2-3টা পয়েন্ট জাস্ট এখানে উল্লেখ করব। প্রথমত, জামাত আর ইসরায়েলের যে রাষ্ট্র প্রকল্প, এই দুইটার মধ্যে প্রধান যেই মিল সেটা হচ্ছে তারা উভয়ই মেকানিজম নির্ভর রাজনীতি করে। মেকানিজম নির্ভর রাজনীতি বলতে লবি কেন্দ্রিক রাজনীতি, প্রশাসন দখল, বা পৃথিবীতে আপনি নিশ্চয়ই জানেন যে পৃথিবীতে যত ইহুদি আছে তারা সবাই কোনো না কোনোভাবে এই ইসরায়েল রাষ্ট্রের এনলিস্টেড একটা বডি, এই বডির বাইরে তারা কোথাও নাই। জামাতে ইসলামের কাজকর্ম দেখেন, জামাতে ইসলাম যেভাবে এই টোটাল রাষ্ট্রটাকে দখল করতে চায় বা এই পুরা মানে সিস্টেমটাকে সে যেভাবে দখল করতে চায়, তার লবি, তার যে ক্যাডার ভিত্তিক রাজনীতি, তার যে গুপ্ত রাজনীতি, এটার ভিতরে আপনি সেম মেকানিজমটা দেখতে পাবেন। এবং তাদের যে এনলিস্টেড যে নেটওয়ার্কিং পলিসি, এইটাই গত 1.5 বছর ধরে জামাতকে সবচেয়ে বেশি মাইলেজ দিছে। যে জামাত এখন আপনারা খুব ভালোভাবেই জানেন যে প্রফেসর ইউনূসের সরকারকেও ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে। এই জিনিসটা তারা পারছে বেসিক্যালি তাদের যেই প্রাইভেট প্রতিষ্ঠানগুলো, নিজস্ব যে প্রতিষ্ঠানগুলো, আমি নাম বলতে চাই না, এই যে প্রতিষ্ঠানগুলো, সেগুলোর ভিতরে তারা যেভাবে এনলিস্টেড একটা বডি আকারে ফাংশন করে এবং লবি দিয়ে তারা যেভাবে প্রশাসনের ভিতরে ঢোকার চেষ্টা করে, এই মেকানিজমটাই তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে। এবং বাংলাদেশে তারা যদি শরিয়া বাস্তবায়ন করে, সেক্ষেত্রেও তারা আসলে এই মেকানিজমের যে রাজনীতিটা আছে সেটাই তারা ফোকাস করবে। ইহুদি বা জায়নবাদী রাষ্ট্রের সঙ্গে জামায়াতে ইসলামের কাজকর্মের যে ধরন, একেবারে ফান্ডামেন্টাল জায়গায় যদি আমরা এটা বুঝতে চাই, তাইলে আমরা বুঝতে পারবো যে এই ইহুদি জায়নবাদী ইসরায়েল রাষ্ট্রের যে প্রবর্তক বা যার মাথা থেকে এই আইডিয়াটা আসছে, সেই থিওডর হার্জেলের সঙ্গে জামায়াতে ইসলামের যে প্রধান নেতা আবুল আলা মওদুদি, তাদের ব্যাপক রকম মিল আছে। উভয়ই মনে করে যে রাষ্ট্র ছাড়া তাদের সমস্যা এবং সমাধান কোনোটাই ফয়সালা হবে না। তাদের সমস্যার মূলেও রাষ্ট্র এবং তাদের সমাধানের মূলেও রাষ্ট্র। থিওডর হার্জেল ক্লিয়ারলি মনে করতেন যে ইহুদি কখনোই নিরাপদ না যতক্ষণ না তাদের একটা রাষ্ট্র আছে, এবং সেই রাষ্ট্রই ইহুদিকে শেষ পর্যন্ত দুনিয়ার বুকে নিরাপদ করবে এবং তাদেরকে একটা জাতি হিসেবে স্বীকৃতি দিবে। অন্যদিকে আপনি যদি আবুল আলা মওদুদির সকল রাজনীতির ফাইনাল যেই বক্তব্য সেটা আপনি বাইর করতে চান, তিনিও মনে করেন যে এই পলিটিক্যাল ইসলাম বা এই আধুনিক জাহিলিয়াত বা এই আধুনিক দুনিয়ার যে সিস্টেম, সেই সিস্টেমের কবল থেকে মুসলমানকে এই পলিটিক্যাল ইসলাম সহ মুক্তি দিতে পারে একমাত্র রাষ্ট্র। ফলে আবুল আলা মওদুদি সবসময় রাষ্ট্রের ভিতরে ঢুকতে চাইছেন, কিন্তু সেই রাষ্ট্রকে কখনোই তিনি যে প্রক্রিয়ায় তিনি যাবেন, সেই প্রক্রিয়াটাকে জাস্ট একটা মেকানিজম ছাড়া তিনি আর কিছুই কল্পনা করেন নাই। ফলে তার একমাত্র লক্ষ্য হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে এবং রাষ্ট্র ক্ষমতা দখল কইরা এই রাষ্ট্রটাকে এই আধুনিক রাষ্ট্র কাঠামো বাইরে নিয়ে কোথাও চলে যেতে হবে। ফলে থিওডর হার্জেল আর আবুল আলা মওদুদির পয়েন্ট কিন্তু কমপ্লিটলি এক। এবং একজনকে যদি আপনি একটা জায়নবাদী রাষ্ট্রের পরিকল্পনার মূলে রাখেন, অন্যদিকে আপনি একটা পলিটিক্যাল ইসলামকে মুখ্য রাখতে পারেন।
আমি একটা ছোট উদাহরণ দিতে চাই। যেই মুহূর্তে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যেই মুহূর্তে ইসরায়েলের রাষ্ট্রটা বা ইসরায়েল কমপ্লিটলি এক সবার স্বীকৃতি পাইতে শুরু করলো, একই সময়ে আপনি জানেন যে এই বা মিশরের যেই জামায়াতে ইসলামের যে ব্রাদারহুড তারাও একইভাবে ফাংশন করতেছে। যেই ব্রিটিশ এলিট লিবারেলদের সরাসরি লবিংয়ে সরাসরি সাহায্যে ইসরায়েল রাষ্ট্র স্বীকৃতি পাইল, সেই একই মোনার্ক ব্রিটিশ বা ইউরোপিয়ান লিবারেল এলিটদের সাহায্য নিয়ে এই হাসান আল বান্নারা ব্রাদারহুড যাদের হাতে তৈরি সাইয়েদ কুতুবরা তারা মিশরে আন্দোলন করলো এবং তারা গামাল আবদেল নাসেরকে ফালাইলো। ফলে আপনি পয়েন্টটা খেয়াল করেন, সেই ইউরোপিয়ান লিবারেল কাঠামো থেকে একটা ইসরায়েল রাষ্ট্র গঠন হচ্ছে, অন্যদিকে ব্রাদারহুড বা আবুল আলা মওদুদি বা জামাত ইসলাম তাদের তৈরি হচ্ছে। এবং খুব ভালোভাবেই জানেন যে ওয়েস্টার্ন লিবারেল বা ওয়েস্টার্ন যেই এলিট বা যেখানে পরবর্তীতে আমেরিকা সবচেয়ে বড় মোড়ল আকারে হাজির হইল, সেই এক্সিসের সঙ্গে সবসময় এই জামায়াতে ইসলাম বা মিশরের যে ব্রাদারহুড তাদের একটা ব্যাপক রকম মাখামাখি ছিল। ফলে এই আমরা বনাম দুনিয়া, এই যে একটা বাস্তবতা, সেই বাস্তবতায় আপনি জামাতকে চিন্তা করেন, দেখবেন যে জামায়াতের যে রাজনীতির যে মৌলিক জায়গা, সে কখনোই আপনার কাঠামোকে বিশ্বাস করবে না, কিন্তু সে আপনার কাঠামোকে জাস্ট ব্যবহার করবে, আপনার গণতন্ত্রকে সে জাস্ট ব্যবহার করবে, কিন্তু তার লক্ষ্য সে রাষ্ট্রে পৌঁছাবে। আপনি একটা দেশ নির্মাণ করছেন, লক্ষ লক্ষ মানুষ সেখানে মারা গেছেন, সেই ৭১-এর বিরোধিতা, তারা ৭১-এর প্রশ্নটাকে কখনোই সমাধান করবেন না এবং ৭১-কে জাস্ট একটা উপহাস হিসেবে তারা হাজির করবেন। ফলে তাদের যে এনলিস্টিক যে নেটওয়ার্ক, তাদের যে লবি, এর বাইরে তারা আর কোথাও এক্সিস্ট করে না। ফলে আমরা বনাম দুনিয়া একটা ইহুদি কল্পনা, তার বাইরে টোটাল দুনিয়া, একটা পলিটিক্যাল ইসলাম, তার বাইরে টোটাল দুনিয়া। এর বাইরে আপনি দেখবেন যে জামায়াতে ইসলাম এবং ইহুদি রাষ্ট্র কারোরই কোথাও এক্সিস্টেন্স নাই, তারা দুনিয়ার বিরুদ্ধে দাঁড়াইতে চায়। ছোট উদাহরণ দিয়ে আজকের আলাপ শেষ করে দিব। সেটা হচ্ছে যে এনসিপি যেভাবে তার রাজনীতিটা জামাতের কাছে নিয়ে যেতে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করলো, এবং ২৪-এর পরে বারবার যখন মানে আমরা দেখতে পাইতাম যে মানে এনসিপির লিডাররা জামায়াতের সঙ্গে ব্যাপকভাবে মিশামিশিতে লিপ্ত হয়ে যাচ্ছিল। ফলে সেই বাস্তবতায় আপনি যদি চিন্তা করেন, তাহলে দেখবেন যে জামায়াতের আইডিয়াটা হচ্ছে যে তারা তাদের বিরোধী দলীয় রাজনীতিটাও নির্মাণ করে দিতে চায়। ফলে এই এবি পার্টি যেই বাস্তবতা তৈরি হয়েছিল সেটা আপনাদের নিশ্চয়ই মনে আছে। এই যে একটা বিরোধী দলকেও আপনি নির্মাণ করে দিবেন, হাসিনা বা শেখ হাসিনার যে আমির যেই বাস্তবতা বা যে বিরোধী দলের রাজনীতিটাও সামহাও আপনাকে ফেভার করবে। ইসরায়েলের যে নেতানিয়াহু কাঠামো, সেটাও ব্যাপকভাবে এই রুলস ফলো করে। ইসরায়েলের লিকুদ পার্টির যে বিরোধী নেতারা, আমরা বলতে পারি যে ল্যাপিডের কথা বলি আমরা, বা যে কজন নেতার কথাই বলি না কেন, তারা কখনোই ইসরায়েলের রাষ্ট্রের যে মৌলিক কোর প্রশ্ন সেখানে আঘাত করে না। এবং এবি পার্টি বা এনসিপি তারাও দেখবেন যে জামায়াতে ইসলামের যে মৌলিক কোর প্রশ্ন, তার মুক্তিযুদ্ধের বিরোধিতা বলেন বা তার যে পলিটিক্যাল ইসলামের যে মানে ঝুঁকির কথা বলেন, এই জায়গায় তারা কখনো কোশ্চেন করে না। ফলে এই যে আমি তুমি ডামি, এই যে একটা বিরোধী দলীয় গণতন্ত্র, যেই বিরোধী দলটাকে তারা নিজেরাই ঠিক করে দিচ্ছে, এই যে একটা মানে বাস্তবতা, এই যে একটা পলিসি, এটাও আপনি দেখবেন যে ব্যাপকভাবে ইসরায়েলি রাষ্ট্র কাঠামোর সঙ্গে জামায়াতে ইসলামের যেই কাঠামো, সেটার ব্যাপকভাবে একটা মিল আছে। আমি কোনো সমাধান দিতে চাই না, আমি জাস্ট প্রশ্ন আকারে বিষয়টা উত্থাপন করলাম, এবং আমার প্রশ্নর মৌলিক কারণ হচ্ছে যে আমি একজন ভোটার। জামায়াতে ইসলাম যদি ইসলামী শরিয়া বাস্তবায়ন করতে চায়, সেটা অবশ্যই তারা নির্বাচনী তাদের যে ইশতেহার আছে সেখানে তারা সেটা রাখবে, এবং পরবর্তীতে তারা যদি 2/3 মেজরিটি নিয়ে এই মানে টোটাল বাংলাদেশের যেই প্রজাতন্ত্র সেটাকে রিপ্লেস করে দিয়ে একটা ইসলামিক প্রজাতন্ত্র বা ইসলামী খেলাফত তারা কায়েম করতে চায়, সেটা তারা করবে। কিন্তু তাদের এই জিনিসটা উল্লেখ রাখতে হবে বা তাদেরকে জানাইতে হবে যে আমরা এই জিনিসটা করতে চাই। ফলে একজন ভোটার হিসেবে আমার এগুলো প্রশ্ন। আশা করি জামায়াতে ইসলাম তার যে ইসলামী শরিয়া কেন্দ্রিক তার যে রাজনীতি, সেই রাজনীতিটা তারা কেন করতেছে সেটা পরিষ্কার করবে, এবং নির্বাচনের পরে তারা যদি কোনোভাবে ক্ষমতায় যাইতে পারে, সেই ক্ষমতায় যাওয়ার পরে তাদের যেই ইসলামী শরিয়া বাস্তবায়ন প্রকল্প, সেটা তারা কোন ধরনের মডেলে বাস্তবায়ন করবে।